গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক হাঁস দম্পতি। তাদের মনে ছিল অনেক দুঃখ, কেননা তাদের ডিম থেকে বাচ্চা বের হচ্ছিল না। রূপালী প্রতিনিয়ত ডিম দিত। দুঃখের বিষয় হলো, সে অনেক চেষ্টা করেও ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে না। এমন করে দিন যায়, মাস যায়, বছরও চলে যায়, তবুও রূপালী ছানা ফোটাতে পারে না। এভাবেই দিন চলতে থাকে। একদিন, কি গো রূপালী, ডিম কয়টা হলো? এই তো আজকেরটা সহ মোট 4টা। সে তোমার 4টা ডিম হোক, না হয় 10টা, কি লাভ বলো? এভাবে কেন বলছো গো? তো কিভাবে বলবো শুনি? ডিমে যদি ছানা না ফুটে আমি কি করব বলো? এতে আমার কি দোষ? তুমি কি বলতে চাচ্ছ রূপালী? কি আর বলবো বলো? যাকগে, সেসব কথা ছাড়ো। উপরওয়ালার কাছে প্রার্থনা করো, এবার যেন আমরা মা বাবা হতে পারি। হ্যাঁ, তা তুমি ঠিক কথা বলেছ। 6টা ডিম থেকে যদি অন্তত একটা বাচ্চা বের হতো, তাহলে আমরা মা বাবা হতে পারতাম। রূপালী ডিমগুলোর উপর তা দিতে বসলো। কিছুদিন পর, কি গো, অনেক দিন তো হলো তোমার তা দেওয়া। এতদিনে তো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসার কথা। তাই তো বলি, কিন্তু কোথায়? ছানা তো। থাক থাক, আর বলতে হবে না। কেন, কি হয়েছে? সত্যি কথা এটাই যে এবারও ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না। এ কথা শুনে রূপালী খুব মন খারাপ করে ফেলে। এক মাস পর, আবারও 4টা ডিম হয়েছে। ভাবছি এবার আর বাচ্চা ফোটানোর চেষ্টা করব না। কিন্তু কেন? এবারও যদি ডিম থেকে বাচ্চা না বের হয় সেই জন্য। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে সমস্যা কোথায় বলো? এমনও তো হতে পারে এবার ছানা ফুটে বাচ্চা বের হবে। হাসির কথা শুনে রূপালী এইবারও ডিমগুলোতে তা দিতে থাকি। কিছুদিন পর সত্যি তার ডিম থেকে ছানা ফুটে। এ কি, ছানাদের শব্দ আসছে কোথা থেকে? খুব কাছ থেকেই তো আওয়াজ আসছে দেখি। গিয়ে দেখি তো। কি গো রূপালী, আমাদের ছানা ফুটেছে নাকি? ছানাদের চেঁচামেচি শোনা যাচ্ছে। হ্যাঁ গো, আমাদের ছানা হয়েছে। আমার কি যে খুশি লাগছে! আহা, সে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হয়েছে হয়েছে, এবার ছানাদের নিয়ে নদীর পাড়ে চলো। কেন কেন? কেন মানে? ছানাদেরকে খাবার খাওয়াতে হবে তো। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো খুশির ঠেলায় ভুলে গিয়েছিলাম। রূপালী ও হাসু ছানাদেরকে নিয়ে নদীর পাড়ে যায়। তারপর তারা ছানাদেরকে খাবার খাইয়ে বিকেলে তারা বাড়ি ফিরছিল। এ কি দেখছি, হাঁসগুলোর সাথে 4টি ছানা। নজর রাখতে হচ্ছে তো। রূপালী, আমাদের ছানাদেরকে সাবধানে রাখতে হবে, ভালোবাসা দিয়ে বড় করতে হবে, বুঝছো? হ্যাঁ গো, ঠিক বলেছ। এভাবে হাসু আর রূপালী তাদের লালন পালন করতে থাকে। একদিন তারা ছানাদেরকে বাসায় একা রেখে শিকার করতে যায়। এই তো সুযোগ, হাঁসের ছানাদেরকে খাওয়ার। বাঘ তাদের ছানাদের উপর আক্রমণ করে আর সবগুলো ছানাদেরকে খেয়ে ফেলে।
হাসি ও রূপালী ফিরে এসে দেখে তাদের ছানারা কেউ নেই। এ কি, ছানারা কোথায়? তোমরা কোথায় সোনামণিরা? এদিকে আসো। এ কি রক্ত! তার মানে এ কি রূপালী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? দেখো, আমাদের একটা ছানাও নেই, আর এখানে তো রক্ত পড়ে রয়েছে। তাই তো দেখছি, কিন্তু আমাদের এত বড় সর্বনাশ কে করলো? হাসি এদিক সেদিক তাকালো, সে দেখলো বাঘ হেঁটে যাচ্ছে। আমার আর বুঝতে বাকি নেই রূপালী, আমার আর বুঝতে বাকি নেই। কি বুঝছো তুমি? বলো না, কে আমাদের ছানাদের খেয়ে ফেলেছে? আমি তাদের ছাড়বো না। কি আর করবে বলো, এটা ওই বাঘটারই কাজ হবে। আমি বাঘকে যেতে দেখলাম এইমাত্র। এক মাগে শীত যায় না, বাঘ ভেবেছে কি সে আমাদের কষ্ট করে ফোটানো ছানাদেরকে খেয়ে ফেলবে, আর আমরা তাকে কিছুই করব না। শান্ত হও রূপালী, শান্ত হও। আমরা ওই বাঘের সাথে পারবো না। তো কিভাবে পারবো তুমি বলো? শোনো রূপালী, বাঘ আমাদের ছানাদের মেরে আমাদের যেভাবে কষ্ট দিয়েছে, আমরাও ঠিক তাকে সেভাবেই কষ্ট দিব। হ্যাঁ, তুমি ঠিক বলেছো হাসু। তাহলে বাঘ বুঝবে সন্তান হারানোটা কতটা কষ্টের। হ্যাঁ রূপালী, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। এবার অপেক্ষা শুধু বাচ্চা হওয়ার। ততদিন না হয় প্রতিশোধের আগুনে জ্বলতে থাকবো। কয়েক মাস পর বাঘের ঘর আলো করে একটি সন্তান হয়। হা 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 হা। আজ আমি খুব আনন্দিত, কারণ আমি আজ বাবা হতে পেরেছি। হ্যাঁ গো, তুমি বাবা হয়েছো আর আমি মা হয়েছি। কিন্তু গিন্নি, এবার আমাকে একটু জঙ্গলে যেতে হবে। আমাদের সন্তানের জন্য খাবার সংগ্রহ করতে হবে। ঠিক আছে গো, যাও। বাঘ জঙ্গলে যায় খাবার সংগ্রহ করতে। সেখানে হাসি ও রূপালীর বাঘের সাথে দেখা হয়। কি গো বাঘ ভাইয়া, এত তাড়াহুড়ো করে কোথায় চললে? একটি সুখবর আছে হাসু। কি সুখবর, আমাদের কি বলা যাবে? কেন বলা যাবে না? আমি এই প্রথমবার বাবা হলাম, সেজন্য জঙ্গলে যাচ্ছি আমার সন্তানের জন্য খাবার সংগ্রহ করতে। ও, এই ব্যাপার। হ্যাঁ, আমি চললাম তাহলে। কি হাসু, বাঘ কি বললো শুনেছো? হ্যাঁ গো, কেন শুনবো না? এবার কি করবে কিছু ভেবেছো কি? হ্যাঁ রূপালী, ভেবেছি। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। বাঘ তার সন্তানকে লালন পালন করে বড় করে তোলে। একদিন শোনো বাবা, তুমি এখন অনেক বড় হয়েছো, অনেক সুন্দর আর গুলুমুলু হয়েছো। এবার আমাদের চিন্তা কিছুটা কমে এলো। কেমন চিন্তা বাবা? যেমন ধরো, তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, তুমি এখন নিজের খাবার নিজেই সংগ্রহ করে খাবে। আমরা আর কতদিনই বা তোমাকে খাবার এনে দিব। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। এবার থেকে আমার নিজের খাবার নিজেই সংগ্রহ করা উচিত। তাহলে আজ তুমি আমাদের সাথে যাবে, তোমাকে আজ পুরো জঙ্গল ঘোরাবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আজকেও জঙ্গলে গেলে কালকে থেকেও শিকার করতে পারবে। তারপর বাঘ তার ছানাকে নিয়ে জঙ্গলে যায়। পরের দিন তাহলে বাবা, তুমি এদিকটাতে যাও খাবার সংগ্রহ করতে, আর আমি ওদিকটাতে যাই। ঠিক আছে বাবা। তারপর বাঘ জঙ্গলের ভিতরে যায় খাবার সংগ্রহ করতে।
বাঘের ছানাটা জঙ্গলে খাবার খুঁজতে থাকে। তারপর রূপালি, রূপালি, ও রূপালি, এদিকে দেখো একবার। কি হয়েছে গো? এমন ভাবে ডাকছো মনে হয় বাঘ আমাদেরকে শিকার করতে এদিকেই আসছে। হ্যাঁ গো, তুমি যা বলেছ সেটাই হয়েছে। কি? হ্যাঁ গো, ওই দেখো বাঘছানাটা একা একা এদিকে আসছে। হ্যাঁ গো, সাথে তো কেউ নেই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বাঘছানা, একটু এদিকে এসো, একা একা চললে কোথায়? খাবার সংগ্রহ করতে যাচ্ছি। ওমা, তাই? এতটুকু বাচ্চা জঙ্গলে বের হয়েছো খাবার সংগ্রহ করতে? কেন গো, তোমার বাবা মা কোথায়? তারা বলল আমি নাকি বড় হয়ে গিয়েছি, আমার এখন থেকে নিজের খাবার নিজেকেই সংগ্রহ করতে হবে। তোমার বাবা মা কাজটা ভালো করেনি। হ্যাঁ গো, তুমি কতটুকুই বা বড় হয়েছো, তোমাকে এখনই একা একা জঙ্গলে ছেড়ে দিয়েছে। জঙ্গলে অনেক রকমের প্রাণী রয়েছে, তারা তোমাকে খেয়ে ফেলতে পারে। সত্যি বলছো তোমরা? হ্যাঁ গো, তুমি বরং এক কাজ করো। কি কাজ গো? তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, আমাদের কাছে অনেক খাবার আছে। উমা, তাই? তোমরা আমাকে একটু খাবার দিবে? কেন দিব না, আসো, তোমাকে পেট ভরে খাবার দিব, তারপর তুমি মনের সুখে বাসায় যেও। ঠিক আছে গো, চলো তাহলে। হাসু আর রূপালি ছানাকে মিথ্যা বলে তাদের বাসায় নিয়ে যায়। এ কি গো, তোমরা দরজা লাগিয়ে দিলে কেন? কারণ তোকে আমরা খাবো তাই। এ কি বলছো তোমরা? মানে তোকে বোকা বানিয়ে শিকার করলাম। দয়া করে আমাকে মেরো না, আমি তোমাদের কি ক্ষতি করেছি? দয়া করে আমাকে যেতে দাও। তুই আমাদের কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোর বাবা আমাদের ক্ষতি করেছে। আমাদের চারটে ছানা খেয়ে নিয়েছে তোর বাবা। আমাদের কত কষ্টের ছানা ছিল। কিন্তু একদিন তোর বাবা আমাদের ছানাদেরকে খেয়ে ফেলেছে। আমি মানছি তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি তো একটা নিষ্পাপ শিশু, বলো। হাসু ও রূপালি তার কোনো কথা শুনল না আর তাকে খেয়ে ফেলে। ওদিকে বাঘ তার ছানাকে খুঁজতে থাকে। হায় হায় গিন্নি, এ কি হলো? আমাদের ছানাকে খুঁজে পাচ্ছি না। আমি বুঝেছি, এতদিন তুমি অন্যের ছানা খেতে বলে আজকে আমার ছানাকে কেউ খেয়ে নিয়েছে। আমি আজ বুঝলাম প্রিয় মানুষ হারানো, সন্তান হারানো কতটা কষ্টের ব্যাপার। এক গ্রামে অশোক নামের একজন গরিব ব্যক্তি বসবাস করত। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল। অশোক তার স্ত্রী ও ছোট মেয়ে দীপ্তির সাথে ছোট্ট একটা বাড়িতে থাকত। অশোক গ্রামের পথ দিয়ে বাজারের দিকে যাচ্ছিল। যেতে যেতে রাস্তায় তার সাথে মাখনলালের দেখা হয়। কি অশোক, কোথায় চললে? এই তো বাজারের দিকে যাচ্ছিলাম। আমিও বাজারে যাচ্ছি। শুনলাম সেখানে অনেক গরু বিক্রেতা এসেছে, আর সব ভালো ভালো গরু কম দামে বিক্রি করছে। তাই কম দামে গরু বিক্রি করছে? হ্যাঁ, খুব সস্তায়। এজন্য আমি ভাবছি আমিও একটা গরু কিনবো। আচ্ছা, চলুন গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মাখনলাল ও অশোক দুজনে একসাথে বাজারের দিকে চলল। তারা বাজারে গিয়ে দেখলো সেখানে অনেক গরু লাইনে দাঁড়িয়ে আছে।
আর সেখানে অনেক লোকের ভিড় লেগেছিল। মাখনলাল ও অশোক দুজনেই সেই গরুওয়ালার কাছে যায় আর তারা দুজনে গরু দেখতে লাগে। আরে ভাই, কত টাকায় দিচ্ছ গরু? সাহেব, মাত্র 5,000 টাকা। খুব সস্তা তো। সাহেব, এত কম দামে গরু আর কোথাও পাবেন না। সব মোটা তাজা আর স্বাস্থ্যবান। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটি ভালো গরু দিন তো। মাখনলাল ভালো দেখে একটা গরু কিনে নিল আর সে অশোককে একটা গরু কিনতে বলে। কিন্তু অশোকের কাছে তত টাকা ছিল না, তার কাছে শুধু 3,000 টাকা ছিল। তুমিও একটা গরু কিনে নাও, খুব সস্তায় দিচ্ছে তো। আমি কিনবো, কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নেই। আমার কাছে মাত্র 3,000 টাকা আছে। আমি তোমাকে 2,000 টাকা ধার দিচ্ছি, তুমি আমাকে পরে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। মাখনলাল অশোককে 2,000 টাকা ধার দেয়। অশোক একটি গরু কিনে নেয়। গরুটি সুন্দর ও স্বাস্থ্যবান ছিল আর তার গলায় একটা সুন্দর ঘন্টাও ছিল। সে গরুটি নিয়ে পথ দিয়ে বাড়ি ফিরছিল আর সে ফিরতে ফিরতে ভাবে, সব টাকা তো গরু কিনতেই খরচ করে ফেললাম, তারপরে আবার মাখনলালকে 2,000 টাকা দিতে হবে। আমি এই গরুর দুধ ও ঘি মাখন বেচে অনেক টাকা আয় করব, তারপর সব টাকা পরিশোধ করে দিব। সে সব ভাবতে ভাবতে বাড়ি চলে আসে আর সে বাড়ি এসে তার স্ত্রীকে বাইরে ডাকে। এই যে শুনছো, বাইরে আসো। তার ডাক শুনে তার স্ত্রী বাইরে আসে আর গরুটাকে দেখে বলে, এটা তুমি কোথা থেকে নিয়ে আসলে? আর এত টাকা তুমি কোথায় পেলে? আরে তুমি এসব বাদ দাও, আমরা এই গরুর দুধ ও মাখন বিক্রি করে অনেক টাকা আয় করব। আমি তোমাকে বাজার থেকে চাল ও সবজি আনতে বলেছিলাম, তুমি তা না করে এই ফালতু গরু কিনে এনেছো। তার স্ত্রী এমনটা বলে রাগ করে ঘরের মধ্যে চলে যায়। অশোক বেচারা উদাস হয়ে গরুটি দেখতে লাগলো। তখন তার ছোট্ট মেয়েটি ঘর থেকে বাইরে এসে বলে, বাবা, তুমি আমার জন্য বাজার থেকে খাবার নিয়ে আসোনি? এটা বলে সে গরুটির গলায় থাকা ঘন্টাটি বাজায় আর সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু যখনই ঘন্টা বাজে তখন গরুর সামনে আশ্চর্যজনকভাবে একটা আলো রোশনি আসে আর হঠাৎ করেই সেখানে অনেক প্রকার খাবার চলে আসে। এটা দেখে অশোক ও তার মেয়ে অবাক হয়ে যায় আর তার মেয়ে খুশিতে খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এটা কিভাবে হলো? তাহলে আমার গরুর গলায় ঘন্টাটা কি জাদুর ঘন্টা? সে গরুটির কাছে যায় আর তার গায়ে হাত বোলাতে বোলাতে তার ঘন্টাটা বাজিয়ে বলে, আমার চাল ও সবজি চাই। অশোক যখনই এমনটা বলে সেখানে আবারও আলোর রোশনি চমকাতে থাকে আর চাল ও সবজি চলে আসে। অশোক এটা দেখে মহা খুশি হয়ে যায় আর সে তার স্ত্রীকে ডেকে বলে, এই যে শুনছো, তাড়াতাড়ি একটু বাইরে আসো। তার স্ত্রী বাইরে আসার সাথে সাথেই সে তার স্ত্রীর হাতে সবজির ঝুড়িটা তুলে দেয় আর তার জাদুর গরুর ব্যাপারে বলতে লাগে। তার স্ত্রী ভীষণ খুশি হয়ে যায়, গরুটির কাছে যায় আর তার গায়ে হাত বোলাতে বোলাতে তার ঘন্টাটা বাজিয়ে বলে, আমার অনেক টাকা চাই, আমাকে অনেক টাকা দাও। কিন্তু সেখানে কিছুই আসে না। তখন সবাই চিন্তা করতে লাগে। তখন অশোক বুঝতে পারে যে টাকা পয়সা পাওয়া যাবে না। এ গরু আমাদের প্রয়োজনীয় জিনিসের চাহিদা পূরণ করবে। তুমি টাকা বাদ দিয়ে তোমার প্রয়োজনীয় জিনিস চাও। তারপর থেকে তাদের যখনই কোনো কিছু প্রয়োজন হতো তখন তারা তাদের গরুর থেকে চেয়ে নিত। এভাবে দেখতে দেখতে তাদের সব অভাব দূর হয়ে যায় আর তারা খুব ভালোভাবে জীবন কাটাতে লাগে। এই খবর আস্তে আস্তে গ্রামের সবাই জেনে যায় আর অশোকের হঠাৎ বড়লোক হয়ে ওঠায় সবাই হিংসা করতে লাগে। আরে ভাই, অশোক এমন কি দান মারলো যে সে হঠাৎ করে এত বড়লোক হয়ে গেল?
জানি না ভাই, কোনো গুপ্তধন পাইনি তো। আরে না ভাই, আমি শুনেছি এইসব কিছু ওর গরুটা আসাতেই শুরু হয়েছে। হ্যাঁ ভাই, এতে অবশ্যই ওই গরুর কোনো চমৎকার হবে। ওই গরুতেই কিছু আছে। তাদের এসব কথা মাখনলাল সামনে দাঁড়িয়ে শুনছিল আর তার অসুখের ওপরে হিংসা হতে লাগলো। যে অসুখ এত গরিব ছিল আর এখন আমার থেকেও বড়লোক হয়ে যাচ্ছে, এটা অবশ্যই ওই গরুর কোনো কাজ হবে। আমাকে যেভাবেই হোক ওই গরু নিয়ে নিতে হবে। আর এটা বলে মাখনলাল সেখান থেকে চলে যায়। একদিন অশোক তার গরুটিকে নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছিল। এমন সময় মাখনলাল ও চেলা কালু সেখানে পৌঁছায় আর তারা গাছের আড়ালে থেকে দেখতে লাগে। তারপরে মাখনলাল কালুকে ইশারা করে। কালু অশোকের কাছে যায় আর বলে, আরে অশোক, তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তুমি শীঘ্রই বাড়ি যাও। হঠাৎ করে এমন কথা শুনে সে ঘাবড়ে যায়। অশোক দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যায়। আর এদিকে অশোকের যাওয়ার সাথে সাথে মাখনলাল গরুটির কাছে যায় আর তারা দুজনে সেখান থেকে গরুটি চুরি করে নিয়ে যায়। আর এদিকে অশোক বাড়ি পৌঁছে দেখে সবকিছু ঠিকঠাক আছে। সে দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে যায় আর তার গরুটিকে খুঁজতে লাগে, কিন্তু সেখানে তার গরুটিকে খুঁজে পায় না। আর সে মাটিতে বসে কাঁদতে লাগে। আমার প্রিয় গরুটা কোথায় গেল? আমার প্রিয় গরু। অশোক ও তার স্ত্রী সব জায়গা ভালো করে খুঁজে দেখে, কিন্তু তার গরুটিকে কোথাও খুঁজে পায় না। বাবা, বাবা, আমি আমাদের গরুটাকে মাখনলালের বাড়ির সামনে দেখলাম। মনে হয় সে আমাদের গরুটাকে চুরি করে নিয়ে গেছে। অশোক সে কথা শুনে তাড়াতাড়ি গ্রাম প্রধান রামু কাকার কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। রামু কাকা, ওই মাখনলাল আমার গরুটা চুরি করে তার বাড়িতে নিয়ে গেছে। এমন একটা কাজ করলো সে। তুমি চলো আমার সাথে, আমি ওকে মজা দেখাচ্ছি। অশোক ও তার স্ত্রী আর গ্রাম প্রধান রামু কাকা মাখনলালের বাড়িতে যায় আর গিয়ে দেখে তার বাড়ির সামনে অশোকের গরুটা বাঁধা আছে। গরুটা অশোককে দেখতেই ডাকা শুরু করে। এই যে কাকা, দেখুন আমার গরু। কোথায় গেল মাখনলাল? ওকে ডাকো। মাখনলাল তাদের কথা শুনে ঘর থেকে বাইরে চলে আসে। তুমি অশোকের গরু কি জন্য চুরি করেছো? হ্যাঁ, আমি জানি এটা অসুখেরই গরু, কিন্তু এই গরুটা কেনার সময় আমি ওকে টাকা দিয়েছিলাম, সে টাকা এখনো আমাকে দেয়নি। এজন্য এই গরু আমার কাছে রেখে দিয়েছি। আমি এখনই তোমার টাকা দিয়ে দিচ্ছি। না থাক, এখন এগুলো আমার হয়ে গেছে, এখন আর টাকা দিতে হবে না। রামু কাকা মাখনলালকে বোঝায়, কিন্তু সে কিছুতেই মানতে নারাজ। তুমি তোমার 2000 টাকা নাও আর এখনই গরু ফিরিয়ে দাও। আরে মাখন ভাই, সকল জাদু ওই গরুর গলার ঘন্টায়। আপনি টাকার পরিবর্তে ওই ঘন্টা চেয়ে নিন। মাখনলাল ভেবে চিনতে বলে, না না, আমি এই ঘন্টা দিব না। দেখো অশোক, আমি শুধু তোমার কথা শুনতে পারবো না, আমাকে মাখনলালের কথাও শুনতে হবে। তুমি টাকা ফেরত দিতে দেরি করেছো, তাই তুমি মাখনলালকে ঘন্টাটা দিয়ে দাও আর গরুটা নিয়ে বাড়ি চলে যাও। বেচারা অশোকের কাছে আর কোনো পথ না থাকায় তার গরুর গলার ঘন্টাটা খুলে দিতে হয়। ঘন্টা পেয়ে তো মাখনলাল মহা খুশি হয়ে যায় আর অশোক উদাস হয়ে পরিবারের সাথে বাড়ি ফিরে যায়। আমরা আবার গরিব হয়ে যাব। ওই জাদুর ঘন্টা তো এখন আমাদের কাছে নেই। অশোক উদাস হয়ে গরুটির দিকে দেখতে লাগলো। এমন সময় তার মেয়ে এসে বলে, বাবা,
বাবা, আমাদের ঘরে তো চাল নেই, সব চাল শেষ হয়ে গেছে। তার মেয়ে যখনই এমনটা বলে সেখানে আবার আগের মতো আলোর রোশনি চমকাতে থাকে আর আবারও চাল ডাল চলে আসে। এটা দেখে তো অসুখ অবাক হয়ে যায়। ও আচ্ছা, তাহলে ওই জাদু আমার প্রিয় গরুর, ওই ঘন্টা তো তাহলে কোনো কাজেরই না। আর এদিকে মাখনলাল ঘন্টা বাজাতে থাকে আর বলতে থাকে, টাকা চলে আয়, গহনা চলে আয়, তাড়াতাড়ি অনেক সুস্বাদু খাবার চলে আয়। কিন্তু সেখানে কিছুই আসে না। রাগে মাখনলাল বারবার ঘন্টাটি বাজাতে থাকে। এই ঘন্টা তো কাজেরই না, ফালতু আমার 2000 টাকা চলে গেল। এর থেকে ভালো হতো যদি আমি আমার টাকা নিয়ে নিতাম। রাগে মাখনলাল ঘন্টাটি বাইরে ছুঁড়ে ফেলে দেয়। অসুখ ও তার পরিবার আবার আগের মতো গরুটির সাথে সুখে শান্তিতে থাকতে লাগলো।